আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 8 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আবিরের মুখ থেকে এই কথা শুনে আমি নিচে বসে গেলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি কার জন্য কি করলাম এতদিন? দিনের পর দিন কাজ করে আমি আমার বোনকে এত বড় করেছি, আর সেই বোন কিনা গোপনে গিয়ে আম্মু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নাই, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। আমি চোখের পানি মুছে বললাম, সবাই এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, শুধু আমি বুঝতে শিখি নাই এখনো। আবির মাহির হাত ধরে বলল, দেখ ভাই, আমি বললাম, থাক, আপনাকে কিছু বলতে হবে না, দোষটা তো আমার ছিল। আর আপনি যাকে বিয়ে করেছেন সে আমার বোন না। আজ থেকে আমি মনে করলাম আমার কোনো বোন নাই। মাহি বলল, ভাইয়া প্লিজ। আমি বললাম, আমি তোর ভালো চেয়েছিলাম রে মাহি। আর মাহি, তুই হয়তো এটা জানিস না, এই আবিরের মতো নষ্ট ছেলে খুব কম আছে। আমি ওর চরিত্র ঠিক ধরে ফেলেছি, বুঝবি একদিন। মাহি বলল, আমার স্বামীর সম্পর্কে একটাও বাজে কথা বলবি না, নইলে তুই আমার ভাই না কে এটা আমি দেখবো না। আমি বললাম, মারবি আমাকে? ভাই বলল, আমার স্বামীর সম্পর্কে যদি বাজে কিছু বলিস তাহলে এমন কিছু হতে পারে এখানে। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কারে এতদিন নিজ হাতে খাইয়ে বড় করছো, যার জন্য সবকিছু ত্যাগ করলাম, সে বুঝলো না, আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, চলো আম্মু। মাহি বলল, তুই চলে যা, আমার আম্মু আমার সাথে থাকবে। আমি আমার ব্যাগ রেডি করতে করতে বললাম, আম্মু যাবে কি আমার সাথে? আম্মু মাহির গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, কি করলি আজকে এটা তুই? নিজের জীবন নিজে ধ্বংস করে দিলি, একদিন ঠিকই বুঝবি কি ছিল তোর এই ভাই। চল বাবা, আমরা আর এক মুহূর্তেও এখানে দাঁড়াবো না। দরজা দিয়ে বের হব, তখন আবির আমার কানের সামনে এসে বলল, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিলি তুই, তোর জীবন আমি নরকে পরিণত করব, যেই দেশেই থাকিস না কেন তুই। তবে হয়তো বেশি হলে তোর বোনের সাথে 1 মাস সংসার করব, পরে ডিভোর্স। শালা কিছু যদি করতে পারিস তাহলে কর যা এখন আমার বাসা থেকে, নইলে লাথি মেরে বের করে দিব। আর হ্যাঁ, তোরে সত্যি একটা কথা বলি, জঙ্গলে যেই মেয়ের সাথে জোর জবরদস্তি করে যা কিছু করে মারা হয়েছে, সবটা প্ল্যান ছিল আমার। আমাকে তুই চিনিস না, আমাকে লাথি দেওয়ার পরিণাম খুব খারাপ হবে, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। আমি মাহির দিকে একবার তাকিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আবিরের কথা শুনে আমার চিন্তা হতে লাগলো, এখন আমি চাইলেও কিছু করতে পারবো না। আমার অবুঝ বোনটাকেও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছে, কোনোভাবে যেন মনটাকে বুঝাতে পারছি না। নিচে আসার পর আম্মু বলল, বাবা এখন আমরা তাহলে কোথায় যাব? আমি বললাম, আম্মু বিশ্বাস করো, তুমি যদি আমার সাথে না থাকতে তাহলে আমি ট্রেনের নিচে চাপা পড়ে মরে যেতাম। আমি কার জন্য কি করলাম আম্মু? এই আবির ছেলেটা ভালো না, ও আজকে একটা মেয়েকে ধর্ষণ করে মেরেছে। তোমার মেয়ে কেন বোঝে না? এখন আমি কি করব বলো? মরা ছাড়া আমার কোনো উপায় আছে বলো তুমি? আম্মু বলল, এইসব বলতে নেই বাবা, আগে তুই মাথা ঠান্ডা কর, পরে আমি দেখছি কি করা যায়। আমি বললাম, আম্মু আমি এখন কি করব তুমি বলো? মাত্র আমি সবকিছু শুরু করেছি, আর এর ভিতরে সবকিছু এভাবে ধ্বংস হয়ে গেল। আমাদের সামনে একটা মাইক্রো থামলো, আর মাইক্রোর ভিতর থেকে সুইটি নামতে নামতে বলল, ও আচ্ছা তুমি এখানে, আমি তো তোমাকে খুঁজতে অফিসে গিয়েছিলাম। সুইটি গাড়ি থেকে নেমে আমার এই অবস্থা দেখে বলল, এই তোমার কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু তোমাদের বাসার ওখানে নিয়ে যাবে, কিছুক্ষণ থেকে আবার চলে আসবো, আমি আর এখানে থাকতে চাই না। সুইটি বলল, এই বেবি তোমার কি হয়েছে বলো না আমাকে। আমি বললাম, প্লিজ আমি কিছু বলতে পারবো না, আমাকে কোনো প্রশ্ন করো না, আমাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ সুইটি। আমার কথা শুনে সুইটি আম্মুকে টেনে গাড়ির ভিতরে বসালো। আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম, মাথা নিচু করে চুপচাপ গাড়ির ভিতরেই বসে আছি। আমার জন্য আমি কোনো চিন্তা করি নাই, আমার এখন শুধু মাহির জন্য চিন্তা হচ্ছে।
আমি ওরে কার হাতে রেখে এলাম? কি করব আমি এখন? সুইটির বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে গেলাম, শুধু বললাম আমার আম্মুর একটু খেয়াল রাখো, একটু পর চলে যাব আমি। আর আমি একটু তোমার রুমে গেলাম, প্লিজ আমাকে বিরক্ত করো না। দরজা খুলে আমি ভিতরে চলে গেলাম। টেবিলে আন্টি আর আঙ্কেল বসে খাবার খাচ্ছেন। হঠাৎ করে আমাদের এখানে দেখে ওনারা অবাক হয়ে গেছেন। আমি সরাসরি সুইটির রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ না করেই ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আমি আমার বোনকে রেখে চলে এলাম। ওর সাথে যদি খারাপ কিছু হয়, আমার মতো অসহায় একটা ভাই কি করতে পারে? আমি কি করব ওর জন্য? আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। ওই দরজা খোলো বলছি, আর এতক্ষণ ধরে ভিতরে কি করো? দরজা খোলো বলছি। সুইটির কণ্ঠে শুনে বললাম, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি তোমার পায়ে পড়ি। সুইটি বলল, স্যার আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আপনি আবার কান্না করছেন না তো? আমি বললাম, প্লিজ এখন আমাকে বিরক্ত করো না বলছি, যাও এখান থেকে। সুইটি বলল, আপনি যদি দরজা না খোলেন তাহলে আমি কিন্তু এখন আমার হাত কেটে ফেলবো। আপনি তো জানেন আমি কি করতে পারি। সুইটির কথা শুনে আমি দরজা খুলে দিলাম। সুইটি আমাকে কান্না করতে দেখে ওয়াশরুমের ভিতরে ঢুকে বলল, প্লিজ আপনি কান্না করবেন না, আমার খুব খারাপ লাগে, আপনার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। আমি ভিজা শরীরে সুইটিকে জড়িয়ে ধরে বললাম, আমি এখন কি করব বলো? আমার বোনকে আমি বাঁচাতে পারলাম না, আমি চেষ্টা করলেও পারবো না। আমার মতো বড় ভাই থাকার চেয়ে মরে যাওয়া খুব ভালো। আজকে ওকে আমি রাগের কারণে মেরেছি, কিন্তু ও বোঝে না কেন সুইটি। সুইটি আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করবেন না প্লিজ, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আন্টির কাছ থেকে সবকিছু শুনেছি, আপনি প্লিজ কান্না বন্ধ করেন। আমি বললাম, এই শহরে এসেছি কয়েকদিন হলো, আর এর ভিতরেই আমার সাথে এত কিছু কেন হচ্ছে? আমি কি কারো কোনো ক্ষতি করেছিলাম? সুইটি আমাকে টেনে ওয়াশরুম থেকে বের করে বলল, একদম চুপ, কান্না করলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আর এর জন্য কেন কান্না করতে হবে? আমি কি মরে গেছি? আমি বললাম, সুইটি তুমি বুঝতে চাইছো না। সুইটি আমার মুখে আঙ্গুল দিয়ে বলল, একদম চুপ করেন বলছি, এখন দেখি কাপড় চেঞ্জ করেন। ভিজা কাপড়ে থাকলে পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। এখন কি কাপড় চেঞ্জ করতে পারবেন? আমি সুইটির দিকে তাকিয়ে কান্না করে দিলাম আর বললাম, আমি কি করলাম সুইটি? ও আমার বোন ছিল, কলিজার টুকরো ছিল আমার। সুইটি আমাকে বুকের সাথে মিশিয়ে বলল, আপনি কান্না করলে মন চাই নিজের বুকে নিজে ছুরি ঢুকিয়ে মারা যায়। আপনার কান্না আমি দেখতে পারবো না স্যার, প্লিজ আপনি কান্না করবেন না। আমি আসি না স্যার, আমি কি মরে গেছি? এই কথা বলে সুইটি আমাকে চোখের পানি মুছে খুব যত্ন সহকারে আমার কপালে একটা চুমু দিল, আরও নিজে হাতে আমার শরীর থেকে কাপড় চেঞ্জ করতে লাগলো। আমি শুধু সুইটির দিকে তাকিয়ে আছি। এত পিচ্ছি একটা মেয়ে আজকে আমার এই অবস্থায়, কি সুন্দর করে আমাকে বুকের সাথে আগলে রাখছে। সবকিছু শেষে আমাকে বিছানার উপর বসিয়ে বলল, আমি এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলছি, দেখি কি করা যায়। আমি বললাম, আম্মু কোথায় আছে? সুইটি বলল, আন্টিকে উপরের রুমে দিয়ে আসছি, আপনাদের কোথাও যেতে হবে না, আজ থেকে আপনি আন্টিকে নিয়ে উপরের রুমেই থাকবেন। আমি বললাম, না আমরা চলে যাব এখন, তোমার বাসায় থাকবো না। আর কত কষ্ট দিব তোমাকে বলো? আমার জন্য অনেক করেছো, আর কত বিরক্ত করব তোমাকে বলো? আমার মতো বস্তির একটা ছেলের জন্য কেন এত পাগল হয়েছো বলো? সুইটি বলল, আরেকবার যদি উল্টাপাল্টা কথা বলেন তো খবর আছে আপনার, বলে দিলাম। আমার সবকিছুই তো আপনার, আপনাকে কষ্ট পেতে দেখলে আমি এভাবেই মারা যাব। আমি বললাম, কেন এত ভালোবাসো আমাকে তুমি? সুইটি বলল, কি করব বলেন, আপনাকে দেখলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। ওই একটা কথাই আছে না স্যার, এত বড় একটা পৃথিবীতে আমার শুধু একজন মানুষের প্রতি আকর্ষণ আছে, সেই মানুষটাই শুধুই আপনি। জানেন তো, আমার সবকিছুই তো তুমি, আমার অনুভবে তুমি, আমার চিন্তা ভাবনায় তুমি, আমার প্রতি মুহূর্তে চলার পথের সাথী তুমি, আমার ঘুমের মাঝে জড়িয়ে ধরে রাখা পুরুষটা তুমি, ঝগড়া করার জন্য তুমি, ভালোবাসার জন্য তুমি, এই হৃদয়ে তুমি, প্রতি ঘন্টা প্রতি মিনিট জুড়ে তুমি, রাস্তায় হাত ধরে চলার মানুষটা তুমি, আমার পাশে সুন্দর সুপুরুষ তুমি, সবকিছুতে তুমি, শুধু তুমি আর তুমি। এখন বলো, তোমাকে ছাড়া কি করে বাঁচবো আমি? আমি বললাম, এভাবে বলো না, আমি তোমাকে এতটাও ভালোবাসা দিতে পারবো না। সুইটি বলল, এত ভালোবাসা দিতে হবে না, শুধু আমার পাশে থাকবেন, আমি আপনাকে খুব যত্ন সহকারে ভালোবাসা শিখিয়ে দিব। বোকা ছেলে, ইস, কান্না করে নিজের কি অবস্থা করেছে। এর মাঝেই আঙ্কেল ভিতরে প্রবেশ করলো। আঙ্কেলকে দেখে আমি নিজেকে ঠিক করে দাঁড়িয়ে গেলাম। সুইটি ওর বাবার সামনে গিয়ে বলল, বাবা স্যারের অবস্থা খুব খারাপ, এখন আমি কি করব বলো তুমি?
আঙ্কেল বিছানায় বসে বলল, শোনো তোমাকে একটা কথা বলি। আমি বললাম, জি বলেন। আঙ্কেল বলল, আমি তোমার বোনের বিষয়ে পুলিশের সাথে কথা বলছি, কিন্তু ঝামেলা হলো এই জায়গায় যে তোমার বোন যদি বলে যে আমি নিজ ইচ্ছার মতে বিয়ে করেছি, তখন কি করব বলো? তখন তো আমাদের বলার মতো কোনো ভাষা থাকবে না। আমি বললাম, থাক না আঙ্কেল, বাদ দেন, আমার যতটা করার দরকার আমি ততটাই করছি, এখন ও যদি না বোঝে তাহলে আমার কি করার আছে? আঙ্কেল বলল, তাও তো তোমার বোন। আমি বললাম, আমি আর কি করব আপনি বলেন? আমার কাছে টাকা না থাকলে বলছি আমি নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও টাকা দিব, কিন্তু আমার বোন বুঝলো না স্যার, আমি কি করব বলেন? আঙ্কেল বলল, সমস্যা কি, যদিও সংসার করতে পারে তো করুক। আমি বললাম, আবির ছেলেটা ভালো না আঙ্কেল, ও একটা নষ্ট ছেলে, আপনাকে আমি কিভাবে বুঝাই যে? আঙ্কেল বলল, আচ্ছা এইসব বাদ দাও, এখন তুমি কি করতে চাও আমাকে বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি বললাম, কিছু করতে হবে না আঙ্কেল আপনাকে, তবে একটা আফসোস, আমার মাহি আমার কথা পর্যন্ত শোনে নাই, এটাই খারাপ লাগছে আমার। তাই এখানে কি নিয়ে কথা হচ্ছে আমি কি জানতে পারি? প্রিয়া ম্যাডামকে এখানে দেখে বললাম, না জানি এখন এই মেয়ে কি উল্টাপাল্টা কথা শুরু করে, এমনি মনটা আজকে খুব খারাপ। আঙ্কেল হাসি দিয়ে বলল, আরে প্রিয়া মা, তুমি এখানে আজকে কি মনে করে আমাদের বাসায় আসা? প্রিয়া বলল, আন্টি বলছিল আপনাদের বাসায় নাকি একটা রুম খালি আছে, এজন্য আমি বলছিলাম কি। সুইটি প্রিয়াকে কিছু বলতে না দিয়ে বলল, আমাদের বাসায় কোনো রুম খালি নেই, আর যেটা খালি আছে সেটাতে আজ থেকে আমাদের স্যার থাকবেন। প্রিয়া আমার দিকে চোখ গরম করে বলল, আমি যেখানেই যাই সেখানেই এই ছেলে চলে আসে, আমি তো ওকে দুই চোখেও দেখতে চাই না, ফালতু ছেলে, দেখলেই গা জ্বলে যায়। সুইটি বলল, এ আপু, আমার সামনে যদি ওকে কিছু বলেন তো আমি কিন্তু আপনাকে যা একটু সম্মান করতাম সেটাও আর করব না বলে দিলাম। আমি মাথা নিচু করে বললাম, থাক সুইটি, বাদ দাও, আমি আম্মুকে নিয়ে চলে যাব, তোমাদের আর বিরক্ত করব না, আমার জন্য নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। সুইটি বলল, স্যার আপনি এই কথা বলতে পারলেন? আমি এই বাসার সবাইকে আজকে বলে দিচ্ছি, যদি এই বাসা থেকে আমার স্যার আজকে অপমানিত হয়ে বিদায় হয় তাহলে আমাকে তোমরা মৃত অবস্থায় দেখবে, কিন্তু বলে দিলাম। কেন আমার সাথে এমন করো তোমরা? আমি একটু সুখ খুঁজতেছিলাম, সেটা তোমরা কেড়ে নিতে চাইছো। কেন আমার সাথে এমন করো? আমি কি করেছি? আমি সুইটির হাত ধরে বললাম, এভাবে কান্না করতে আমি তোমাকে বলছি, আর হ্যাঁ, ভুলেও এই কথা কিন্তু বলবে না যে আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে জানেন আঙ্কেল? সূর্য না উঠলে সবকিছু অন্ধকার হয়ে থাকে, আর আমার জীবনের সূর্যই মেয়ে। আঙ্কেল, আপনার কাছে একটা অনুরোধ করি, আমি যে কোনো কিছুর বিনিময়ে আপনার মেয়েকে আমাকে দিয়ে দেন, ওর এত ভালোবাসা দেখে আমি নিজেকে নিজের মাঝে রাখতে পারি না। প্রিয়া মুখ বাঁকিয়ে বলল, কি ভালোবাসা, বস্তির একটা ছেলের জন্য পাগল হয়ে গেছে। সুইটি রেগে বলল, আপু তুই যা ইচ্ছা তাই বল আমাকে নিয়ে, তবে আমার সামনে ওকে তুই বস্তির ছেলে বলবি না, নইলে কিন্তু আমি তোরে। প্রিয়া বলল, কি করবি, মারবি আমাকে? সুইটি বলল, ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি, আজকে ওর মনটা খারাপ বলে কিছু বললাম না তোরে। আঙ্কেল সবাইকে ধমক দিয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না, আমি বলছি না আমি তোমার আম্মুর সাথে সময় হলে কথা বলবো নি, এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, আমার মেয়ে সুখে থাকবে এটাই তো আমি চাই, এই নিয়ে এত চিন্তা করো না। প্রিয়া বলল, আঙ্কেল আপনার চয়েস এত নিচু তাই বলে আপনি? প্রিয়ার কথা শুনে আঙ্কেল বলল, দেখো প্রিয়ামা, আমাদের পারিবারিক বিষয়ে তুমি কোনো নাক গলাবে না, আর এই ছেলে যদিও বস্তির ছেলে হয় তাতেও আমার কোনো আফসোস নেই, যে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আগলে রাখতে পারবে, আমি তো তার মতোই একটা ছেলে চাইছি। প্রিয়া বলল, বুঝলাম আঙ্কেল, তবে আমি ভুল বলছি, সরি। আচ্ছা তাহলে আমি গেলাম। আঙ্কেল বলল, কিছু খেয়ে যাও মা। প্রিয়া বলল, না আঙ্কেল, আমি কিছু খাবো না, রিফাত চল আমাকে বাসায় দিয়ে আস, আমি একা একা যেতে পারবো না। সুইটি আমার হাত ধরে বলল, ও না বস্তির একটা ছেলে, ও কেন তোমার সাথে যাবে, তুমি একা একা চলে যাও, ও যাবে না। প্রিয়া বলল, ও যাবে কি না এটা তো আমি জানি না, আমি ওর অফিসের ম্যানেজার, এজন্য আমার কথা শুনতে হবে, নইলে চাকরি থাকবে না ওর। সুইটি বলল, আমি বলছি ও যাবে না, তোমার মাথায় ঢোকে না আপু? প্রিয়া বলল, এই ছেলে এভাবে দাঁড়িয়ে কি দেখো, চলো আমার সাথে বলছি, নইলে চাকরি থাকবে না তোমার। আমি সুইটির হাতটা জড়িয়ে ধরে প্রিয়াকে বললাম, সুইটি যা বলবে আমি তাই করব, আর আপনার কিভাবে মনে হয় আমি আপনার কথা শুনে আপনার সাথে যাব? জানেন আঙ্কেল, আজকে আমি খুব বাজে অবস্থায় ছিলাম, আমি নিজেই কি করছিলাম এটাই ঠিক মতো বলতে পারছিলাম না। এই মেয়েটা এসে আমাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিল, আমি মিনিটের ভিতরে সবকিছু ভুলে গেলাম। যারে আমি পড়াই বুঝাই, আজকে আমার বাজে দিনে ও আমার পাশে ছিল, আপনার কথা কিভাবে শুনবো বলেন ম্যাডাম?
সুইটি যদি কোনোদিন বলে আমার জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিতে পারবে, তখন আমি হাসতে হাসতে বলবো, আমার ভালোবাসা কি মিথ্যা ছিল পাগলি মেয়ে? তুমি তো শুধু আমার জীবন চেয়েছো, এটা আমি দিতে পারবো না কেন? তুমি যদি বলো আমি আমার শরীর থেকে প্রতিটা অঙ্গ কেটে কেটে তোমার হাতে দিয়ে দিব, কষ্ট হলো তোমার দিকে তাকিয়ে সহ্য করে নিব, এরপরও এই মনে শুধু তোমার ভালোবাসাই থাকবে। সুইটি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলছে, এতটা ভালোবাসেন আমাকে, আগে বলবেন না? আমি আপনাকে ছাড়তে পারবো না কখনো, বিশ্বাস করেন, খুব ভালোবাসি আপনাকে। সুইটিকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে বললাম, হয়েছে ম্যাডাম, আর কান্না করতে হবে না, আপনার বাবা দাঁড়িয়ে আছেন, দেখছেন না? আমার কথা শুনে সুইটি মাথা নিচু করে বলল, ইস, তবে সব দোষ আপনার, আপনি শুধু আমাকে বারবার এইসব বলে ইমোশনাল করে ফেলেন। আঙ্কেল এবার আমার সামনে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার যখন ইচ্ছা যখন খুশি আমার মেয়েকে বিয়ে করে নিবে, এতে আমার বিন্দু পরিমাণ আফসোস থাকবে না। আমার মেয়ের জন্য তুমি একমাত্র পারফেক্ট ছেলে। আর প্রিয়া, এমন ভালোবাসা কোথাও দেখছো তুমি? তুমি বললে না ও বস্তির একটা ছেলে, বড় লোকের ছেলে পেলে নেশা করে, টাকা থাকলে মন যা চায় তাই করে। আশা করি ওকে দেখে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। প্রিয়া এবার মাথা নিচু করে বলল, সরি আঙ্কেল, ভালোবাসতে সবাই পারে, তবে এভাবে বুকের মাঝে আগলে কয়জনই রাখতে পারে। সুইটি, সরি বোন আমার। সুইটি বলল, থাক আপু, আর সরি বলতে হবে না, তবে আমার সামনে ওকে বাজে বলবেন এজন্য আমার খুব খারাপ লাগলো। খুব খুব ভালোবাসি ওকে আমি। তবে আপনাকে একটা কথা বলে রাখি, এই বস্তির ছেলে একদিন আপনার কাজে আসবে, সেই দিন বুঝবেন আমি কি বলছিলাম। স্যার, এখন আমার আপুকে একটু দিয়ে আসেন, আর মায়ের জন্য আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে স্কুলে ভালো করে কথা বলবো। আমি বললাম, বুঝলাম। সুইটি আমার ভিজা কাপড়গুলো হাতে নিয়ে বলল, এগুলো আমি ছাদে নেড়ে দিচ্ছি, আপনি আপুকে দিয়ে আসেন তাড়াতাড়ি। আর যদি এই বাসা থেকে কোথাও যাওয়ার প্ল্যান করেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। সুইটি রুম থেকে বের হতেই আঙ্কেল নিচে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কার ভালো লাগে না মেয়ের এই হাসি খুশি মুখ দেখে? আজকে যদিও আমি আমার মেয়েকে কান্না করতে দেখেছি, কিন্তু ও ভিতরে ভিতরে কতটা খুশি হয়েছিল এটা শুধু আমিই দেখেছি। আমি বললাম, আঙ্কেল প্লিজ কান্না করবেন না, বিয়ের পরও আমি ওকে এভাবে ভালোবাসবো, বিন্দু মাত্র আমার ভালোবাসা কমবে না ওর জন্য। আঙ্কেল বলল, আমি এখনই তোমার আম্মুর সাথে কথা বলি, তুমি যাও প্রিয়াকে দিয়ে আসো। আঙ্কেল রুম থেকে বের হওয়ার পর আমি প্রিয়া ম্যাডামকে বললাম, চলেন আপনাকে দিয়ে আসি, আপনি তো আবার একা একা যেতে পারেন না, এত বড় মেয়ে হয়েছে আবার একা একা যেতে পারে না। আমার কথা শুনেও প্রিয়া ম্যাডাম কিছু বলছে না। এই প্রথম আমি কিছু বলার পরেও উনি আমার উপর রাগ দেখাই নাই। কাহিনী কি কিছুই তো বুঝলাম না। বাসা থেকে বের হতে আমি বললাম, ম্যাডাম আপনি আজকে আগে একটা রিক্সা দিয়ে যান, আমি আপনার পিছনে পিছনে আসছি। প্রিয়া বলল, না চলো আমার সাথে। আমি বললাম, আমার তো ঠেকা পড়েছে আপনার সাথে যাওয়ার জন্য, শুধু একটু শরীরে হাত দিয়েছিলাম এতেই আমাকে মারতে চেয়েছেন। এত রূপের অহংকার দেখাবেন না ম্যাডাম, এই রূপ একদিন থাকবে না। এমনও তো হতে পারে কোনো ছেলে এসে আপনার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে দিল, তখন তো আর আপনার সুন্দর চেহারা থাকবে না। প্রিয়া বলল, আমার রূপ নিয়ে তুমি কিছু বলবে না, অবশ্যই আমি সবার চাইতে বেশি সুন্দর, যদি একটু সাজতাম তাহলে আমি বিশ্ব সুন্দরী হতে পারতাম, তবে বাবার সাথে থেকে কাজ করতে করতে চেহারার দিকে নজর দেওয়ার সময় পাই না। এক মন মেকআপ দিয়েছে মুখে, আবার বলে আমি সাজুগুজু করি না, যদি একটু সাজুগুজু করতাম তাহলে আমি বিশ্ব সুন্দরী হয়ে যেতাম। নিজের প্রশংসা নিজেই করে। প্রিয়া বলল, এখন কি আমরা এভাবেই দাঁড়িয়ে থাকবো? আমি বললাম, আমি তো বলছি ম্যাডাম আপনি আগে যান, আমি আপনার পিছনে পিছনে আসছি। প্রিয়া বলল, আরে চল তো, এত ভাব দেখাতে হবে না। আমি বললাম, ভাব আমি দেখাই না, ভাব তো দেখান আপনি, শুধু সুইটির কথায় আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, নইলে আমি কি আরো এই ভুল করতাম? প্রিয়া ম্যাডাম একটা রিক্সা ডেকে উঠে গেল, আমাকে বলল, বস আমার পাশে। আমি বললাম, আপনার গায়ে একটু হাত লাগলেই তো আবার উল্টাপাল্টা কিছু শুরু করবেন। প্রিয়া বলল, আরে কিছু করব না, বিশ্বাস কর, ওঠ প্লিজ। যাক, আজকে ওনার মন ভালো আছে, কিছু করবে না মনে হয়। আমি প্রিয়া ম্যাডামের থেকে যতটা সম্ভব নিজেকে একটু দূরে সরিয়ে বসলাম। রিক্সায় বসার পর প্রিয়া ম্যাডাম বলল, এত ভালোবাসা কিন্তু ভালো না, বেশি ভালোবাসা বেশি দিন থাকে না। আমি বললাম, কেন, আমাদের দেখে কি আপনার হিংসা হয়? প্রিয়া বলল, হিংসা হবে কেন, তবে আমার বয়ফ্রেন্ড আমাকেও তো এমন ভাবেই ভালোবাসে। আমি বললাম, দেখছি তো, কালো একটা ছেলে, এর থেকেও কুত্তাও সুন্দর আছে। প্রিয়া ম্যাডাম আবার চোখ লাল করে বলল, কি বলছে এইসব, তোমার মাথায় আছে তো? ভাবছো আমি একটু ভালোভাবে কথা বলছি বলে কিছু বলবো না? আর আমার সাথে এভাবে অশ্লীল ভাষায় কথা বলার সাহস কিভাবে হয়? আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার সামনে বাজে কথা বলো, আমাকে কি আবার রাগাতে চাও তুমি?
আমি বললাম, সরি ম্যাডাম, আমি সত্যি ভুল কিছু বলে ফেললাম। আসলে আমি আসার পর সব সময় আপনার চোখে মুখে শুধু রাগ দেখেছি, কখনো আপনাকে আমি হাসতে দেখি নাই। এজন্য ভাবলাম ফান কিছু বলে আপনাকে হাসাই, দেখতে চেয়েছিলাম আপনার হাসি কতটা সুন্দর। প্রিয়া বলল, ছোট থেকে আমার হাসতে বারণ ছিল, সেই কবে যে হাসছিলাম নিজেও জানি না। তবে তুমি মানুষটা খুব ভালো, খুব যত্নে ভালোবাসতে পারো। তখন তোমাদের ভালোবাসা দেখে আমার সত্যি হিংসা হয়েছিল। বয়ফ্রেন্ড আছে একটা, তবে ভালোবাসতে পারে না আমাকে ঠিক মতো। আমি বললাম, তা আজকে আমার সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? আমি না বস্তির ছেলে, বস্তির ছেলের পাশে বসছেন কেন? প্রিয়া বলল, একটা কথা কি জানো, এক রাজ্যে এক রাজকুমার ছিল। তার চেহারা এতটাও সুন্দর না, কিন্তু তার একজন সেবক ছিল, সে সবসময় রাজকুমারের সেবা করত। এই সেবককে দেখলে মনে হয় কি জানো, এই সেবক হলো রাজকুমার। এতটা সুন্দর ছিল ওর চেহারা। আর যে রাজকুমার ছিল, তাকে তো ওই রাস্তার পাশে কাজ করে না কতগুলো ছেলে, তাদের মতোই লাগতো রাজকুমারকে। আর তুমি হলে বস্তির সেই রাজকুমার। এখন বুঝলে তো কেন আমি তোমাকে বস্তির ছেলে বলি? প্রিয়া ম্যাডামের কথা শুনে আমি মুস্কি মুস্কি হাসতে লাগলাম। প্রিয়া ম্যাডাম আমার হাসি দেখে উনিও ঠোঁট হালকা নেড়ে একটা হাসি দিল। হঠাৎ করে রিক্সা জায়গায় ব্রেক করার কারণে প্রিয়া ম্যাডাম আমার উপর এসে পড়লো। সামনে তাকিয়ে দেখি রিক্সার মাঝে পা দিয়ে আবির দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে আবির বলল, কিরে, এই নতুন জিনিস আবার কোথা থেকে আমদানি করে নিয়ে আসলি? দেখতে তো হেব্বি সুন্দরী। ইস, এক রাতের জন্য যদি কাছে পেতাম, মন চাইছে তো। প্রিয়া ম্যাডাম যেই আবিরের গালে চড় দিতে যাবে, তখন আবির প্রিয়া ম্যাডামের হাত ধরে বলল, আরে সুন্দরী, এত রাগ দেখাও কেন? এত রাগ ভালো না। আর আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে তোমার অবস্থা খারাপ করে ফেলবো। রাতের অন্ধকারে কিছুই চোখে দেখবে না। প্রিয়া ম্যাডামের হাত ছাড়িয়ে বললাম, তোর সাথে আমার কোনো ঝগড়া বা অন্য কোনো সম্পর্ক নেই। আমার রাস্তা থেকে সরে দাঁড়া, তোর সাথে আমি কোনো ঝগড়া করতে চাই না। আবির বলল, ও তুই আমার সাথে ঝগড়া করবি? এত সাহস তোর? সামনে মাসে তোর বোনের সাথে খুব বড় একটা কিছু করব, যদি পারিস তো আমাকে আটকে দেখা। আমি বললাম, তোর ফালতু কথা শোনার সময় নাই আমার, আমার রাস্তা থেকে সরে দাঁড়া বলছি। আবির বলল, নইলে কি করবি তুই? আমাকে মারবি? তুই তো হিজড়া একটা ছেলে। আমি বললাম, তোরে তো আমি যেই হাত দিয়ে আবিরকে আমি ধরতে যাব, আবির ব্লেড দিয়ে আমার হাতে একটা টান বসিয়ে হাসতে হাসতে বলল, এটা তো একটা নমুনা, সামনে আরো বড় কিছু করব তোর সাথে। এভাবে হিজড়ার মতো ঘরে বসে থাকিস না, যদি পারিস মাঠে নাম। এভাবে তোর সাথে খেলা করে আমি মজা পাচ্ছি না। এখন আমি গেলাম, হাসপাতালে গিয়ে হাত দেখিয়ে নিয়ে আগে। এই কথা বলে আবির চলে গেল। আমি এক হাত দিয়ে অন্য হাতটা শক্ত করে ধরে আছি। আমার হাত কেটেছে, এতে প্রিয়া ম্যাডামের কোনো নজর নেই। উল্টা উনি আমাকে রিক্সা থেকে নামিয়ে বলল, তোর সামনে আমাকে এত কিছু বলে গেল, তুই কিছু করতে পারলি না, ওকে তো আমি ছাড়বো না। এই মামা, রিক্সা চালাও। আর তুই সত্যি একটা হিজড়া। আমার হাত দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। প্রিয়া ম্যাডাম আমাকে এভাবে একা রেখে চলে গেল। তবে উনিও আমাকে এই কথা বলতে পারলো, দাঁড়িয়ে থাকলে আমার আরো বড় সমস্যা হবে। আগে আমি হাসপাতালে যাই। একটা অটো নিয়ে হাসপাতালে চলে গেলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।